গতকাল অমিত শাহের সঙ্গেও বৈঠকে ছিলেন। আমাকে গতকাল ডাকা হয়েছিল সাংগঠনিক বৈঠক, নির্বাচনী প্রস্তুতি মাননীয় অমিত শাহ ছিলেন। তিনি আমাকে বলে গেছেন লাগুন পুরোপুরি লাগতে হবে, তো মাননীয় রাজ্য সভাপতিরও ইচ্ছা ছিল। তো আজকে এলাম ওনার সঙ্গে কথা বলতে। অনেক কমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া জানিয়ে কোনো কথা এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো হবে। স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজটা এগিয়ে যাবে, তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি হবে। দর্শক যেটা শুনছিলেন ওটা হচ্ছে গতকাল দিলীপ ঘোষ একটা প্রেস মিট করেছেন, আর এখন যেসব দেখছেন এটা হচ্ছে আগের দিনের। অমিত শাহ কলকাতায় এসছিলেন, তো সেখানে যারা এর আগে ভোটেতে লড়েছেন, জিতেছেন বা হেরেছেন, সকলকেই কল করা হয়েছিল। তো দিলীপ ঘোষও তো ভোটে লড়েছেন, তো উনিও ছিলেন। তো তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়, সেখানে কি করতে হবে না করতে হবে সেসব নিয়ে বলে দেন শাহ। আর গতকালকের এই ছবিটা সামনে আসে যে যিনি বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো তারপরে এই প্রেস মিট যেটা আপনারা দেখছিলেন সেটা সামনে আসে, এই প্রেস মিট। তো সেখানেও অনেক কথা বলেছেন, এবং আমি এটাও দেখছিলাম আলাদা করে করে অনেক মিডিয়াকে এক্সক্লুসিভ বাইটও দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন। তো এইসব নিয়ে তো অনেক চর্চা হচ্ছে, আমি দেখছি মিডিয়াতে অনেক হেডলাইন হচ্ছে, দাবাং দিলীপ ফিরে এলেন, কেউ বলছেন এসেই ঝড় তুলছেন, কেউ বলছেন যে বিজেপিতে নতুন হাওয়া। এইসব দেখছি হেডলাইন প্রচুর হচ্ছে, অনেক চর্চা হচ্ছে। টক শো দেখছিলাম কিছু কিছু মিডিয়াতে হয়েছে দিলীপের এই 8 মাস পরে ব্যাক করা নিয়ে। কিন্তু দর্শক, বিজেপির অন্দরের কি খবর নিশ্চয়ই সেটাও আপনারা হয়তো জানতে চান। যে দিলীপ ঘোষকে 8 মাস আলাদা থাকতে হয়েছে, তারপর ফিরে আসা, অমিত শাহর প্রোগ্রামে এই অ্যাটেন্ড করেছেন, এবং তারপর থেকে নতুন একটা রাস্তা বলতে পারি, নতুন করে পথ চলা দিলীপ ঘোষের, এবং প্রেসমিট করছেন বিজেপির ব্যানারে। তো এটা কি বিজেপির অন্দরেও কি সবাই ঠিকঠাক নিচ্ছেন, নাকি শাহ যেহেতু শাহের বৈঠকে যেহেতু ডাকা হয়েছে ফলে আর কেউ কিছু বলতে পারছেন না, বা সবাই এটা মানে চান, বা দিলীপ ঘোষ যা যা করছেন, যা যা বলছেন তাতে সবারই সহমত আছে। বিজেপির অন্দরের কি খবর? বাইরের খবর তো মিডিয়াতে দেখতে পাচ্ছেন, বাইরের খবর তো সামনে আসছে, কিন্তু ভিতরের খবর যারা বলতে পারছেন না কিছু, কিন্তু চর্চাটা কি চলছে ভিতরে, আমি দর্শক সেই খবরটা নেওয়ার চেষ্টা করেছি দুদিন ধরে, বিশেষ করে গতকালের পর থেকে। কারণ গতকাল থেকে দিলীপ ঘোষ যেভাবে কথাগুলো বলে যাচ্ছেন তার অনেকগুলো অ্যাঙ্গেল উঠে আসছে, অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। তো তারই একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে দিলীপ ঘোষের ব্যাপারে দলের অন্দরে কি চলছে। দেখুন, দিলীপ ঘোষ একজন নেতা, বড় নেতা, সেটা বলতে কোনো দ্বিধা নেই। আমরাও দিলীপ ঘোষের ব্যাপারে প্রচুর খবর করেছি, প্রচুর খবর করেছি। দিলীপ ঘোষের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আমরা সবসময় যে মানুষটি সত্যিকারে ফাইট দেবেন শাসকের বিরুদ্ধে, তার খবর আমরা করব, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। মানে যে কোনো, সে বিজেপি বলুন, আইএসএফ বলুন, কংগ্রেস বলুন, যেই করবে, বা হুমায়ুনের দল এসছে, যে দলই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সলিড ফাইট দেবে, বাম থেকে শুরু করে সবাই, আমরা যাকে দেখতে পাবো যে সলিড লড়াইটা করছে, শুধু নাম কাওয়াস্তে লড়াই না, তারই খবর আরামবাগ টিভিতে আসবে। ফলে দিলীপ ঘোষের সঙ্গে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমাদের কোনো নেই, আমাদের ব্যক্তিগত লড়াইই নেই। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে পরিবর্তনের জন্য যারা লড়বেন ঠিকঠাক সবসময় তাদের খবর আমাদের আরামবাগ টিভিতে যাবে। যদি দেখি দিলীপ ঘোষ সত্যিই ঠিকঠাকভাবে লড়ছেন, দিলীপ ঘোষের খবর আরামবাগ টিভিতে আবারও নতুন করে দেখতে পাবেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে কৌতূহল আপনাদের অনেকের মধ্যে হয়তো আছে, যে দিলীপ ঘোষের এই ফিরে আসা নিয়ে দলের অন্দরের কি খবর, বা কেউ কেউ এটাও প্রশ্ন তুলছেন শুভেন্দু শিবির কি ভাবছে। তখন আমি সব দিকের খবরটা মোটামুটি নেওয়ার চেষ্টা করলাম গতকালের পর থেকে। তো যেটা
হেডলাইন যদি বলি, আমাকে যদি আপনারা করতে বলেন যে এক লাইনে বলুন ব্যাপারটা কি, এক লাইনে যদি বলি তাহলে এইরকম বিষয়টা হতে পারে যে দিলীপ ঘোষ এসেই কিন্তু ছক্কা হাঁকানোর চেষ্টা করছেন। মানে দিলীপ ঘোষ এসেই ছক্কা হাঁকানোর চেষ্টা করছেন, মানে যেভাবে মিডিয়া বাইট দিচ্ছেন আগের মতো ভঙ্গিতে ইত্যাদিতে। তো দিলীপ ঘোষের ছক্কা হাঁকানোর চেষ্টা কিন্তু ইতিমধ্যেই 3টে ক্যাচ তুলে দিয়েছেন। ইতিমধ্যেই 3টে ক্যাচ তুলে দিয়েছেন দিলীপ ঘোষ। কোন 3টে ক্যাচ হয়তো ড্রপ হচ্ছে, ক্যাচ হয়তো কেউ ধরছেন না বিজেপির অন্দরের লোকেরা, কিন্তু 3টে ক্যাচ কিন্তু উনি অলরেডি তুলে দিয়েছেন, যেটা নিয়ে চর্চা হচ্ছে যে দিলীপ ঘোষ এসেই ব্যাটিং করছেন বটে, কিন্তু এই ক্যাচগুলো কেন তুলছেন? কারণ গতকালকে আমি আরেকটা বিষয় দেখলাম, শ্রমিক ভট্টাচার্যকে যখন দিলীপ ঘোষের এই যে বিতর্কিত যে পার্ট, সেই পার্টের বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, শ্রমিক ভট্টাচার্য উনি কিন্তু বলেছেন চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, ওটা ক্লোজ, ওটা আর তুলবেন না, ওইসব মানে ওই নিয়ে আর কোনো প্রশ্নই তুলবেন না। দিলীপ ঘোষের ব্যাপারে কেন দূরে থাকা, এই যে ফিরে আসা বলা হচ্ছে, এই যে ব্যাপারটা, তো কেন মানে ফিরে আসা বলতে হচ্ছে, কেন দূরে ছিলেন, তারপরে ওনার যে আচরণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল, যখন এই নিয়ে প্রশ্ন করা হয়েছে শ্রমিক ভট্টাচার্য বলেছেন চ্যাপ্টার ক্লোজ, ওই নিয়ে আর কোনো প্রশ্ন করবেন, এক লাইনে উত্তর দিয়ে দিয়েছেন। কিন্তু দিলীপ ঘোষ যে কথাগুলো বলছেন এটা নিয়ে তো অন্দরে প্রশ্ন তৈরি হচ্ছে। 3টে ক্যাচ কেন বলছি, যে অলরেডি তিনি 3টে ক্যাচ তুলে দিয়েছেন গতকালকেই। প্রথম যেটা হচ্ছে যে যেটা নিয়ে সবথেকে বড় বিতর্ক তৈরি হয়েছিল, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া, মমতা ব্যানার্জির সঙ্গে মেশা বা ওই গজা পেড়া খাওয়া, উনি কিন্তু ফিরে এসেও ওনার যে ওই ব্যাপারটা, ওটা কিন্তু উনি এসেও বলেছেন, মানে উনি যেটা করেছেন সেদিন ঠিকই করেছেন, এটা হচ্ছে ওনার বক্তব্য। আমি যেতেই পারি। আমি দেখলাম যে এবিপি আনন্দে ওটা উনি বলেছেন। উনি নতুন করে ওনার যে অবস্থান সেটাকে এস্টাবলিশ করেছেন যে হ্যাঁ আমার ওটা বেশ করেছি, মানে এই টাইপের বিষয়টা, আমি যেতেই পারি। মন্দিরকে কোথায় কি বানিয়েছেন তাতে কি যায় আসে, কত মন্দির তো কত লোকে বানায়, কে বানিয়েছেন আমরা কি খবর রাখি, আমরা তো যাই। তো জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, জগন্নাথ দেব আছেন, কেন সেখানে যাব না? মানে উনি যেটা করেছেন বেশ করেছেন, যেটা করেছেন ভুল কিছু করেননি। অথচ এই জগন্নাথ ধাম নিয়ে, মন্দির নিয়ে বিজেপিরই একটা আলাদা স্ট্যান্ড ছিল। সে শুভেন্দু বলুন, সুকান্ত মজুমদার বলুন, সবাই কিন্তু একটা আলাদা অবস্থান ব্যক্ত করেছেন, যেটাকে অনেকে দলের অবস্থান বলে থাকেন। দল তো ডিরেক্টলি ওরকম বলতে পারে না মন্দিরের ব্যাপারে, কিন্তু অবস্থানে পরিষ্কার করে দিয়েছিল যে মমতা ব্যানার্জি যেভাবে মন্দিরটা করেছেন এতে আমাদের সায় নেই। সায় থাকার কথাও না, কারণ সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে যেভাবে মন্দির তৈরি করেছেন, এমনকি আমি দেখলাম এই সরকারি কোষাগার থেকে টাকা খরচা করে মন্দির ইত্যাদি করা নিয়ে আমি ছিলাম প্রোগ্রামটাতে, মোহন ভাগবত এসছিলেন না কলকাতায়, ওনাকে প্রশ্নটা রাখা হয়েছিল, উনিও এটার বিরুদ্ধে কথা বলেছেন যে সরকারি খরচে এসব হয় না। ফলে যেখানে সরকারি খরচে এরকম হচ্ছে সেখানে প্রথমত সাপোর্ট করা উচিত না। আর দ্বিতীয়ত তাও কি করেছে কারসাজিটা, ওখানে জগন্নাথ কালচারাল সেন্টার করার নাম করে টাকা তুলে মন্দির করেছে, মানে জগন্নাথ দেবের সঙ্গে চিট করা হয়েছে, যেটা আমরা কোথাও মনে করি। কিন্তু দিলীপ ঘোষ উনি কালকেও সাফাই দিয়েছেন যে ওটা মন্দিরই, মানে ওটাকে উনি বিরাট মন্দিরের চোখে, একেবারে খুব পবিত্র চোখে উনি এখনও দেখছেন। আর সেদিন যেটা করেছিলেন মমতা ব্যানার্জির পাশে বসে, দলের ওই রকম বিরোধ থাকা সত্ত্বেও, যেখানে দলের অন্যরা এই মন্দিরের উদ্বোধন নিয়ে প্রশ্ন তৈরি করছেন, তার সত্ত্বেও উনি ওখানে সেই সময় গিয়েছিলেন এবং কালকেও বলেছেন আমি ওটার মধ্যে কোনো অন্যায় করিনি। ফলে ওনার যে জায়গাটা, যেটাকে নিয়ে গণ্ডগোল, সেই জায়গাটা উনি স্থির রাখলেন, ওটা আমি ঠিক করেছি। সেই সঙ্গে আবার এটাও বলেছেন ওই কিছু লোক আমাকে কোণঠাসা করার চেষ্টা করেছেন, হ্যাঁ, তাদের ভয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ভয়। নাম নেননি, কিন্তু তীর কোন দিকে, ইঙ্গিত কোন দিকে, সেটা কিন্তু গতকালকে অনেকেই বুঝতে পেরেছেন। ফলে যখন ফিরে আসছেন, যখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার কথা বলা হচ্ছে, যেটাকে নিয়ে গণ্ডগোল, সেটাকে তিনি কিন্তু এড়িয়ে গেলেন না বা অন্যভাবে কিছু বললেন না, উনি ওই জায়গাটাই জাহির করে রাখলেন। ফলে যার জন্য দিলীপ ঘোষ সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছিল বিজেপির অন্দরেই, তাহলে সেই প্রশ্নের ব্যাপারটা কোথা থেকে, সে সলভ ব্যাপারটা কোত্থেকে হলো? তেমন সেই দিলীপ ঘোষই ফিরে আসছেন যে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে এই রকম প্রোগ্রামে যেতে কোনো কুণ্ঠাবোধ করবেন না। তো এটা তার মানে তো সেই ক্যাচ দিয়ে রাখলেন। তাহলে যারা মেনে নিতে চাইছেন দিলীপ ঘোষকে, যা হয়েছে চলো একসঙ্গে চলি, সামনে বড় লড়াই আছে, তো সেখানে এই অবস্থান থাকলে তাহলে কি করে আমরা
নিখুঁতভাবে বিশ্বাস করব যে উনি সত্যি সত্যি মমতা ব্যানার্জির সঙ্গে ফাইটটা করবেন। কারণ এই অবস্থান দলের লোকেরা যখন এটার বিরুদ্ধে অবস্থান রেখেছেন, আজও দেখবেন জগন্নাথ মন্দির নিয়ে বলে যাচ্ছেন, তো সেখানে কেন এটা বলবেন? এটা তার মানে দলে ফিরে এসেও যেন নতুন করে আবার একটা ক্যাশ তুলে দেওয়া দলের অন্যদের মধ্যে প্রশ্ন ওঠার ক্ষেত্রে। হয়তো কেউ ধরছে না ক্যাশটা, এক্ষুনি কেউ কিছু বলছেন না, কিন্তু মনে মনে এটা নিয়ে আমি দেখছি দর্শক প্রচুর জল্পনা কল্পনা চলছে। দ্বিতীয়ত, উনি গতকালকে বলেছেন ওনার লোকসভা ভোটে যেখানে প্রার্থী করা হয়েছিল ওনাকে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছিল, সেই জন্য উনি হেরেছেন। এটা আগেও বলেছেন। তো গতকালও বলেছেন যে যেখানে ওনাকে প্রার্থী করা হয়েছিল, উনি যেখানে লড়তে চেয়েছিলেন সেখানে না লড়তে দিয়ে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে, সেই জন্য উনি হেরেছেন। এটা নিয়েও দেখছি দলের অন্দরে প্রশ্ন উঠছে যে আপনি তো সভাপতি ছিলেন রাজ্যের বঙ্গ বিজেপির, আপনার কাছে তো গোটা বঙ্গটাই আপনার, কারণ আপনার লোকেরা বলে থাকেন আপনার হাত ধরেই বিজেপির উত্থান হয়েছে, সভাপতি হিসেবে। তো সভাপতি তখন তো আপনার গোটা রাজ্যেই সংগঠন থাকবে। এখান থেকে সরিয়ে ওখানে আপনি আপনার ক্যারিশমা, আপনার এত প্রচার, এত সংগঠন, তো একটা সিট চেঞ্জ হয়েছে বলে আপনি নিজের সিটে নিজে জিততে পারবেন না? নিজের সিটে নিজে জিততে পারবেন না? তাহলে আপনি যে সাফল্যের কথা বলেন, তাহলে সেটারই বা কী মূল্য থাকছে? আপনি তো একটি কেন্দ্রের এমপি হিসেবে সাফল্য পাননি, আপনি গোটা রাজ্যের দলের পদে থাকা লোক হিসেবে সাফল্য পেয়েছেন বলে আপনার লোকেরা বলে থাকেন। তাহলে সিট চেঞ্জ হয়েছে বলে কেন সেই কথাটা আজকের দিনেও বলছেন? আর যদি ওটা বলে থাকেন, তাহলে কাকে টার্গেট করছেন? সিট কারা দিয়েছেন? তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব সিট বন্টন করেছে, কেন্দ্রীয় নেতৃত্ব নির্দিষ্ট সিট ঠিক করেছে, তাহলে কাকে দোষারোপ করছেন? টার্গেট তাহলে কাকে হচ্ছে? কেউ ভাববেন হয়তো যে এখানে শুভেন্দুদেরকে টার্গেট করে বলছেন, কিন্তু শুভেন্দু চাইলেই কি সব কিছু সিট বন্টন হয়ে যায়? শুভেন্দুর কি এত ক্ষমতা? আর শুভেন্দু বললেন আর কেন্দ্রীয় নেতৃত্ব শুনে টিকমার্ক দিয়ে দিলেন। তো তাহলে এই সময় এসেও এই টিকিট বন্টন নিয়ে প্রশ্ন তুলছেন, যখন সবাইকে একসঙ্গে চলার কথা বলা হচ্ছে, তখন আবারও সেই কারোর দিকে আঙুল তুলছেন। তো এটা একসঙ্গে চলার ক্ষেত্রে কি সহায়ক হবে? সেই তো আপনার তীর আবার কারোর দিকে যাচ্ছে, তাহলে কি করে ঐক্যবদ্ধভাবে চলার রাস্তাটা পরিষ্কার হবে? এটাও তো একটা লুজ বল দিচ্ছেন, বা নিজের বিপদ রাখছেন কার্যত নতুন করে এইরকম প্রশ্নগুলো তুলে। এটা একটা ক্যাচ। আবার বলছি, ক্যাচ এখন কেউ ধরছেন না, ড্রপ করছেন, কিন্তু ক্যাচ যে উঠছে, উনি যে ভুল শট খেলছেন সেটা অনেকে বলছেন। আর তৃতীয়ত, উনি কালকে বলেছেন ওনার পছন্দের জায়গা যদি বিধানসভা ভোটে উনি লড়েন, সেটা হচ্ছে খড়গপুর। তো উনি কী করে এক্ষুনি বলে দিলেন যে আমার পছন্দের জায়গা, প্রথম পছন্দের জায়গা খড়গপুর। এখন যদি ওই সিটটা তখন উনি না পান, বা অন্য কোথাও আবার সিট দেওয়া হয়, প্রথমে সিট বন্টন নিয়ে ঝামেলা, উনি দাবি করে রেখে দিলেন আমার খড়গপুর চাই। তাহলে এবার ওনাকে যখন দেওয়া হবে না খড়গপুর, তখন দলের অন্দরে প্রশ্ন উঠবে, ওনার লোকজনদের শিবির যদি বলি আর কি, তারাও প্রশ্ন তুলবেন। তারপরে আবার যদি হেরে যান অন্য কোথাও দাঁড়িয়ে, অন্য কোনো জায়গায় সিট যদি মনে করে যে ওনার বাড়ির এলাকা দেবো, গোপীবল্লভপুর বা ওইসব এলাকায়, এখন যদি ওইখানে দিয়ে দেওয়া হয়, যদি হেরে যান, তাহলে ফের আপনি পরে প্রশ্ন তুলবেন। তো কে কোথায় দাঁড়াবেন সিটে? শুভেন্দু কি এখনও বলছেন যে আমি নন্দীগ্রামে দাঁড়াবই? আমি দেখেছি উনি এখনও বলে যাচ্ছেন দল চাইলে আমি ফের দাঁড়াবো। তো সেখানে এই যে আগে থেকে পছন্দের অপছন্দের বিষয়টা এই যে তুলে ধরা, তার মানে একটা ডিমান্ড তৈরি করে রাখা। এবং খড়গপুরে একজন সিটিং এমএলএ রয়েছেন, জেতা এমএলএ রয়েছেন হিরণ, তো তিনিও তো দাবিদার থাকবেন। তো সেখানে ওখানে নতুন জায়গা না, জেতা এমএলএ বিজেপির, এখন সিটিং। আপনি আগে কি দাঁড়িয়েছেন না দিয়েছেন অন্য বিষয়ে, এখন সিটিং এমএলএ। তাহলে তার মনে কি হচ্ছে? তারও কিছু লোকজন সে আছেন, তাহলে তারও শিবিরের লোকের কি মনে হচ্ছে? তাহলে এটা হচ্ছেটা কি? আগে থেকেই পছন্দের জায়গা বলে দিচ্ছেন, আগে থেকে ডিমান্ড ক্রিয়েট করে দিচ্ছেন, এদিকে বলে রাখলেন যে এমপি সিট চেঞ্জ হয়েছিল বলে আমি হেরে গেছি। তাহলে এটার মাধ্যমে সেই তো নিজের একটা বিষয়কে জাহির করার চেষ্টা করছেন। এটা কি সবার মতামত নিয়ে করছেন, বা এত দ্রুত এইসব বলার কি প্রয়োজন রয়েছে? ঠিক আছে, যদি দল মনে করে আপনাকে ওখানে টিকিট দেওয়ার, নিশ্চয়ই আপনি সেখানে প্রার্থী হবেন, কিন্তু আগে থেকে ডিমান্ড ক্রিয়েট করে রাখা, যেখানে একজন সিটিং এমএলএ আছেন, তো এটা আপনি কি করছেন? এটা কি দলের ঐক্য বজায় রাখার ক্ষেত্রে কি সহায়ক, নাকি এমন একটা মন্তব্য করছেন ফের একটা অন্য অংশ, ধরুন হিরণ বা অন্যদের মধ্যে একটা তৈরি হবে? ফলে গতকাল থেকে যে বক্তব্যগুলো রাখছেন, তার মধ্যে কয়েকটা লুজ বল না, ক্যাচ তুলে দিয়েছেন, যেটা নিয়ে দলের অন্দরে কিন্তু চর্চা হচ্ছে বলেই কিন্তু আমি কথাগুলো বলতে এসেছি। দিলীপ ঘোষ, আবারও বলছি, ফিরে এসছেন, পুরোপুরি লড়ুন। ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত নেই, লড়ুন, ভালো করে কাজ করবেন, কারণ ঐক্যবদ্ধ লড়াই হলেই সাফল্য আসবে, যেটা আমরা চাই। আমরা পরিবর্তন চাই,
আমরা কোনো ব্যক্তি নেতার কী হবে না হবে দেখার দরকার নেই, রাজ্যের ওভারঅল পরিবর্তন চাই। তো সেটার ক্ষেত্রে ঐক্যবদ্ধ ব্যাপারটাতে যদি কোথাও ধাক্কা লাগে যে আমি ফিরে এসেছি মানে বাকিরা সব যাও, ওই টাইপের মানসিকতা না হয়ে বা আমি সেরা, যদি এইরকম মানসিকতা অহংবোধটা ফের চলে আসে, আমিত্ব, তাহলে কিন্তু আবার সে ঐক্যে ফাটল ধরবে। শাহ যখন একসঙ্গে নিয়ে এসে চলার কথা বলছেন, তখন আমি নিজের মতো করে আমি ঝোড়ো ইনিংস খেলতে যাচ্ছি, মারতে যাচ্ছি, যেমন এমন কথা বলবো হই হই পড়ে যাবে, কিন্তু হই হই পড়তে গিয়ে ক্যাচ উঠে যাচ্ছে সেটাও তো ভাবতে হবে, ক্যাচ উঠে যাচ্ছে সেটাও তো ভাবতে হবে। এই ক্যাচই তো ওনাকে একটা সময় আবার বিপদে ফেলবে। এই কথাগুলি তো আবার রেকর্ড হয়ে থাকবে, হয়তো কেউ দেবেন, আবার ঠিক জায়গায় বলেও দেবেন, দেখুন এই কথা বলছেন, তাহলে এরা কী করে আমরা ঐক্যবদ্ধ এই কাজটা করতে পারবো। তো এটা দর্শক অনেকে বলছেন। আর যেটা আমি শুরুতে বললাম, শুভেন্দু শিবির, যেটাকে নিয়ে খুব প্রশ্ন তৈরি হয়, প্রকাশ্যে না বললেও যে শুভেন্দু ভার্সেস দিলীপ, এটা বলা হয় না। শুভেন্দু শিবিরে আমি যে খবরটা পেলাম দর্শক, তারাও চাইছেন দিলীপ ঘোষ দলে এসছেন, পুরোপুরি কাজ করছেন, করুন, ওনাকেও একটা টিকিট দেওয়া হোক, উনি থাকুন, উনি চলে যান, তৃণমূল কংগ্রেস চলে যান, এটা কিন্তু ওই শিবিরও চাইছে না। কিন্তু ওই আর কি, যে ঐক্যবদ্ধভাবে সব কিছু চলুক, একে অপরকে দোষারোপ করে আমার খেদ মেটানো, আমি আমার বক্তব্য দুটো রাখলাম, কাউকে টার্গেট করে, কাউকে নাম না ধরে বা নাম ধরে, এটা করতে গেলে কিন্তু ঐক্যের ছাপটা থাকবে না, এটা করতে গেলে কিন্তু ঐক্যের ছাপটা থাকবে না। এটা আমি যেটা শুনলাম ওই শিবিরের বক্তব্য, যে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নেই, টিকিট যেখানে দল দেবে উনি লড়বেন, ওনারা কিছু লোক তো আছেন, চলে গেলে দলের ক্ষতি, তো ঠিক আছে থাকুন না, অসুবিধা কিছু নেই। কিন্তু ঐক্যবদ্ধ যে ব্যাপারটাতে সেটাতে যেন কোনোভাবে চিড় না ধরে, এই বিষয়ে সবাইকে সংযত থাকতে হবে। এটা হচ্ছে এই শিবিরের বক্তব্য। আমি দর্শক ভিতরের খবরটা আপনাদেরকে দিয়ে রাখলাম, এবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন। আর অমিত শাহ চেষ্টা করছেন সবাইকে একসঙ্গে নিয়ে লড়াইটা খুব জোরদার হোক, কোনো প্রশ্ন যেন মানে নিজেদের মধ্যে না তৈরি হয়, লড়াই হোক ঠিকঠাক, সকলে একসঙ্গে লড়ুন। অতীতের চ্যাপ্টার ক্লোজ, যেটা বলে দিয়েছেন সমীর ভট্টাচার্য, ওকে, সামনে বড় লড়াই, কি হয়েছে না হয়েছে ছাড়ুন, পজিটিভলি এগোতে হবে। আর এমন কিছু কথা বলবো না যেখান থেকে মানুষের মনে প্রশ্ন তৈরি হবে, ধোঁয়াশা তৈরি হবে, এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।